গণ অভ্যুত্থানের পরে দায়িত্ব নেয়া এই সরকারের কাছে জনগণের আরও প্রত্যাশা ছিল ছাত্র জনতার আত্মত্যাগ ও কোরবানির দ্বারা এই দেশের আপামর ছাত্র জনতার মধ্যে যে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে সেই প্রত্যাশার একটি রাষ্ট্রীয় দলিল হবে জুলাই ঘোষণাপত্র। কিন্তু জাতি হিসেবে আমরা একই সাথে লজ্জিত ও আশাহত হয়েছে এজন্য যে গণ অভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকার এর কোনো কার্যকর উদ্যোগ এখন পর্যন্ত নিতে ব্যর্থ হয়েছে। সরকার ইতিপূর্বে জানুয়ারি মাসে ঘোষণাপত্র দেওয়ার কথা বলার পরেও পরবর্তীতে এই নিয়ে আর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। একই সাথে আপনারা জানেন রাজপথে যে আন্দোলন হয়েছে গত মে মাসে 9-10 তারিখে, 10 তারিখে সরকারের কাছ থেকে প্রজ্ঞাপন আসে যে 30 কার্যদিবসের মধ্যে তারা জুলাই ঘোষণাপত্র দিবেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকারের নিজেরই এই বেঁধে দেওয়া সময় মেনটেন করার সরকারের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এবং একই সাথে কেন তারা পারেননি ঘোষণাপত্র দিতে, যেহেতু 30 কার্যদিবস শেষ হয়েছে 25শে জুন 2025 তারিখে, কেন তারা এই কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে পারেননি সেই ব্যাপারে জাতির কাছে তারা এমনকি সাধারণ ব্যাখ্যাটুকু পর্যন্ত দেননি। সরকারের এই যে নীরবতা, ঘোষিত সময়সীমার মধ্যে ঘোষণাপত্র না দিতে পারা, এই ব্যাপারে ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ বিশ্বাস করে এই আচরণ বাংলাদেশের মানুষ, জুলাইয়ের শহীদ আহত যোদ্ধা এবং সর্বোপরি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি অমর্যাদাকর। আমরা আজকের সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছ থেকে সুস্পষ্টভাবে এর কারণ দাবি করছি। পাশাপাশি আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা একথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জুলাই ঘোষণাপত্র কোনো প্রাইভেট ইনিশিয়েটিভ হতে পারে না, এটি একটি রাষ্ট্রীয় দলিল। ফলে জুলাইয়ের ঘোষণাপত্র অবশ্যই সরকারকে দিতে হবে। এর ব্যত্যয় হলে জুলাইয়ের ছাত্র জনতা প্রয়োজনে আবারও রাজপথে নেমে এসে সকল রাজনৈতিক দল, মত ও জুলাইয়ের অংশীজনকে সাথে নিয়ে সরকারের কাছ থেকেই জুলাইয়ের ঘোষণাপত্র আদায় করে নেবে ইনশাআল্লাহ। জুলাই গণ অভ্যুত্থান যেহেতু স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক ঘটনা এবং একটি অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেহেতু 36 জুলাই বাংলাদেশের আপামর ছাত্র জনতা একটি স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছে এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা অভ্যুত্থানে নেতৃত্ব দান ও অংশগ্রহণকারী তরুণদের একটি রাজনৈতিক উদ্যোগ, তাই বাংলাদেশের মানুষের জীবনের এই ঐতিহাসিক অর্জনকে গোটা 36 দিন ধরেই নানাভাবে স্মরণ ও উদযাপন করবে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জি, আমরা জুলাই ঘোষণাপত্র নিয়ে গত এই মাস এবং মে মাস ধরেই সারা বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের কথা শুনেছি, আমরা প্রবাসীদের কথা শুনেছি, নারীদের কথা শুনেছি, শহীদ ও আহত পরিবারের কথা শুনেছি, নানা পর্যায়ের স্টেক হোল্ডারদের সাথে আমরা কথা বলেছি এবং জেলায় জেলায় আমরা সফর করেছি, মত বিনিময় করেছি যে ওনারা জুলাইয়ের আকাঙ্ক্ষার মধ্যে কী জিনিসগুলো চান। দেখেন, বাংলাদেশে এত বড় একটা গণ অভ্যুত্থান ঘটেছে এবং এইখানে আপামর ছাত্র জনতা, হেলিকপ্টার থেকে গুলি এসেছে, পুলিশ র্যাব থেকে গুলি এসেছে, নির্বিচারের এই গুলির সামনেও জনগণ তার জীবনকে দিতে প্রস্তুত ছিল। কী কারণে? কারণ বাংলাদেশে একটা ফেসিবাদী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল, বাংলাদেশে আধিপত্যবাদী ছায়া ছিল, বাংলাদেশের মানুষ ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের একটা স্বীকৃতি প্রয়োজন। এই গণ অভ্যুত্থানের ফলে যে সরকার তৈরি হয়েছে সেই সরকারেরই তো স্বীকৃতি এই গণ অভ্যুত্থান, এই ম্যান্ডেট এই গণ অভ্যুত্থান, সুতরাং এই স্বীকৃতি লাগবে। সেই ঘোষণাপত্রে এই গণ অভ্যুত্থানের স্বীকৃতি এবং জুলাইয়ের যারা যোদ্ধা সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে দেশের আপামর ছাত্র জনতা যে নেমে এসেছে তাদের নিরাপত্তার গ্যারান্টি লাগবে। এবং আমরা যে কথাগুলো বলেছি এখানে, শহীদ আহতদের ক্ষেত্রে শহীদ পরিবার এবং আহতদের চিকিৎসা, তাদের পুনর্বাসন, রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন, এই ব্যাপারগুলো সেটেলমেন্ট লাগবে। বিচারের প্রশ্নে বাংলাদেশে দীর্ঘ 15.5 বছর ধরে যে গুম, খুন, হত্যা চলেছে এবং যেভাবে করে লুটপাট হয়েছে, এর ব্যাপারে বিচারের প্রশ্নে একটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। সুতরাং জুলাইয়ের ঘোষণাপত্র মূলত এই গণ অভ্যুত্থানের স্বীকৃতিপত্র এবং এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ফেসিবাদ এবং আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সেই ঘোষণাপত্র তৈরি হবে। আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র কোনো ব্যক্তিগত বা দলীয় উদ্যোগ নয়, জুলাই ঘোষণাপত্র এই রাষ্ট্রের উদ্যোগ। নাহিদ ইসলাম সহ সবাইকে অনুরোধ করব, যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আসেন আমরা একসাথে আবার আন্দোলনে নামি এবং
জুলাই ঘোষণাপত্র আমাদেরকে আদায় করতে হবে। আমরা গণ অভ্যুত্থানের সঙ্গী, আমরা একসাথে এই লড়াইটা করেছি। জুলাইয়ের ঘোষণাপত্র আদায়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সকল সঙ্গীকে সাথে নিয়ে আবারও আমরা রাজপথে নেমে আদায় করতে বাধ্য করব সরকার। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। এখানে আমাদের কথা হলো যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিলেন তাদের ব্যাপারে মানুষ কি দেখতে চান, তাদেরকে মানুষ নেতৃত্বে দেখতে চান যেমন, এমনকি তাদের সাথে সততার ব্যাপারটাও দেখতে চান। আমি মনে করি যে সততার প্রশ্ন ডিল করতে ব্যর্থ হয়েছে এবং সেইখানে নানা ধরনের প্রশ্ন স্থানীয় পর্যায়ে এবং কেন্দ্রীয় পর্যায়ে আপনারাও শুনেছেন, নানা ধরনের দুর্নীতির কথা, চাঁদাবাজির কথা এবং এই ধরনের কথা আমাদের সবার কাছে নানাভাবেই এসেছে, আমরা দেখেছি। সুতরাং এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে পুরো বাংলাদেশের জনগণের মধ্যেই একটা হতাশা, একটা ক্ষোভও কিন্তু তৈরি হয়েছে। সেইখানেই আমরা মনে করি যে আপ বাংলাদেশ তার স্বচ্ছতা ধরে রেখে কাজ করে যাবে। জি, দেখেন, পিয়ার সিস্টেমের ব্যাপারে আমাদের ভাবনাটা আমরা স্পষ্ট বলেছি। আমরা মনে করি যে নিম্নকক্ষে বর্তমানে যে পদ্ধতি প্রচলিত আছে সেই পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের সরকারকে স্থিতিশীল করা এর জন্য জরুরি, কিন্তু একটা উচ্চকক্ষ লাগবে, যে উচ্চকক্ষে মূলত পিয়ার সিস্টেমের মধ্য দিয়ে উচ্চকক্ষের সদস্যগণ মনোনীত হবে। সো এই যে উচ্চকক্ষ থাকলে কি হবে, উচ্চকক্ষ থাকলে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে, অর্থাৎ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে কিন্তু আলাপ আলোচনা চলতেছে। সো এটা কোথায় হবে, কিভাবে করে এইটাকে ঠিক রেখে রাষ্ট্রটাকে স্টেবল করা যায়, মেইন কনসার্ন তো এইটা। আমরা তো ভয় পাচ্ছি কারণ দীর্ঘ একটা ফ্যাসিবাদী শাসন আমাদের উপর এমনভাবে চেপে বসেছিল এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে দলীয়করণের মধ্য দিয়ে এবং একটা ফ্যাসিবাদের মধ্য দিয়ে। সুতরাং এই ভয় থেকেই আমাদের একটা আশঙ্কা তৈরি হয়েছে যে এই প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিভাবে শক্তিশালী করা যায় এবং নিরপেক্ষ পেশাদারিত্বের মধ্যে নিয়ে আসা যায়। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে উচ্চকক্ষ তৈরি করে সেখানে প্রপোর্শনেট বেসিসে করলে সমস্ত চিন্তাগুলোর সমন্বয় ঘটবে এবং সেইখান থেকে জাতি দিক নির্দেশনামূলক অনেকগুলো ব্যাপার পাবে। সো এইটা হলো আমাদের দৃষ্টিভঙ্গি। সেটা ক্যালকুলেট করবে কিভাবে? সেটা উচ্চকক্ষে সেটাকে ক্যালকুলেট করবে কিভাবে? আপনি কি সংসদ সদস্যের ভিত্তিতে? না, আমরা বলতেছি প্রাপ্ত ভোটের ভিত্তিতে। আমরা নিম্নকক্ষের সংসদ সদস্য যেটা ওই অনুপাতে না, আমরা বলতেছি প্রাপ্ত ভোটে প্রত্যেকটি দল যে প্রাপ্ত ভোট পাবে ওই অনুপাতে উচ্চকক্ষের। ভাই একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জাতি মূলত দীর্ঘদিন ধরে চলা কোঠা প্রথার কারণে পুরো জাতি কিন্তু একটা ডিসক্রিমিনেশন ফিল করেছে এবং আমরা দেখেছি যে কোটার পরিমাণটা এত বেশি ছিল, আপনারা সবাই জানেন, যাতে করে পুরো জাতির একটা বড় অংশ প্রত্যেকটা জায়গায় অপরচুনিটি পাওয়ার ক্ষেত্রে মনে হয়েছে যে তাদের অপরচুনিটি কম। খুব স্পষ্টভাবে এটা আমাদের সামনে হাজির ছিল। সো আমরা মনে করি যে যে সমস্ত শহীদ পরিবার এবং আহত যাদের যে বাস্তবতা, সেই বাস্তবতা অনুযায়ী সরকারের পক্ষ থেকে নানা ধরনের সহযোগিতা, চিকিৎসা পুনর্বাসনের প্রশ্ন আগে সমাধান করা দরকার। তারপরে বিভিন্ন সুবিধাদি দেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আমরা যে আন্দোলনটা করেছি এই আন্দোলনটা আমরা করেছি হলো এই বৈষম্যের বিরুদ্ধেই। সুতরাং আমরা প্রথমত যদি শহীদ এবং আহতদের স্বীকৃতি এবং তাদের মর্যাদার প্রশ্ন এবং পুনর্বাসন চিকিৎসার প্রশ্ন ডিল করতে পারতাম, তাহলে আজকে কিন্তু এই প্রশ্নটা আমাদের সামনে আসতো না। সো আমি মনে করি যে আগে আমাদেরকে ওই জায়গাটা ডিল করতে হবে, যে পুনর্বাসন চিকিৎসা এই প্রশ্নগুলো ডিল করতে হবে। এবং আমরা মনে করি যে সন্তান নাতিপুতির যে কোটা ব্যবস্থা, এই কোটা ব্যবস্থা জাতির জন্য ভালো না। আমরা এই কোটা ব্যবস্থাকে মনে করব যে এর মধ্য দিয়ে আবারও বৈষম্যের ধারা তৈরি হতে পারে। আমরা এটা বারবার বলেছি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা কিছু প্র্যাকটিস তৈরি করতে চাই। সেই প্র্যাকটিসগুলো আমরা কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই। প্রথমত আমরা আমাদের জবাবদিহিতা, দলের মধ্যকার জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, যেটার জন্য আমরা দলে ইন্টারনালি কাজ করছি, গঠনতন্ত্র প্রণয়ন করা থেকে শুরু করে দলের ভেতরকার যে গণতান্ত্রিক চর্চা। দ্বিতীয়ত আমরা বলেছি যে আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা, যে কারণে আমরা ইতিমধ্যেই
আপনারা দেখেছেন যে আমরা মার্চ মাসের 16 তারিখ থেকে শুরু করে মে মাস পর্যন্ত আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দিয়েছি যে আমাদের আয় ব্যয়ের খতিয়ান, যেটা জাতির সামনে প্রকাশ করা হয়েছে। প্রতি 3 মাস অন্তর অন্তর আমরা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো প্রকাশ করব জাতির সামনে। আমরা ইনশাআল্লাহ অর্থনৈতিক এই সততার জায়গাটা আমরা জাতির সামনে উদাহরণ হিসেবে তৈরি করতে চাই। এবং একই সাথে আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে নির্বাচনের দিকে ফোকাস না করে গণ অভ্যুত্থানের রাজনীতির দিকে ফোকাস করা প্রয়োজন প্রথমত। কারণ গণ অভ্যুত্থানের রাজনীতি হলো গণ অভ্যুত্থানের ফলে যে যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাগুলো আগে মিট আপ করা, অর্থাৎ বাংলাদেশের জাতির মধ্যে আপনার ন্যায্য সংস্কার, নাগরিক অধিকার, জাতীয় স্বার্থ, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। একই সাথে আমরা স্পষ্টভাবে বলেছি, শহীদ আহতদের কথা বলেছি, বিচারের কথা বলেছি, এই প্রত্যেকটা বিষয় সেটেল হওয়া প্রয়োজন। সেই জন্যে আপ বাংলাদেশ দৃঢ়ভাবে কাজ করবে, এই ফোকাসে কাজ করবে। এবং বাংলাদেশ রাষ্ট্রে যদি কোনো দল কিংবা বর্তমান সরকার এই আকাঙ্ক্ষার সাথে সাযুজ্যপূর্ণ কাজ করতে না পারে, তাহলে ছাত্র জনতাকে সাথে নিয়ে আপ বাংলাদেশ মাঠের কর্মসূচি, কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। বাংলাদেশ কি পলিটিক্যাল পার্টি হিসেবে নিবন্ধন নিতে? আপ বাংলাদেশ এই মুহূর্তে পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতেছে এবং আমাদের এই কাজার ধারাবাহিকতার মধ্য দিয়েই আমরা সাধারণ জনগণের কাছ থেকে, ছাত্র জনতার কাছ থেকে রেসপন্স পাচ্ছি। আশা করি সামনের দিনে আমরা জুলাইয়ের ইস্যুগুলো, গণ অভ্যুত্থানের রাজনীতিটা করতে পারলে পরবর্তীতে আমরা এই চিন্তা করব। আমরা রেজিস্ট্রেশনের জন্য আবেদনের এখন করি নাই এবং সেই সময়সীমাও নেই। রাহিম ভাই, রাহিম ভাই তো আপনার নাম না? আমি নামটা আলী হাসান জুনায়েদ ভাই। জুনায়েদ ভাই, sorry। বিষয়টা হচ্ছে সম্প্রতি আমরা দেখেছি যে উমামা ফাতেমা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে পদত্যাগ করেছে এবং পদত্যাগ করেই তিনি খানপাড়া নিয়ে উনি বেশ কিছু অভিযোগ করেছেন। যে অভিযোগগুলো বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের